হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজি চ্যানেলে স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে, যার নাম সমকালীন বিশ্বের নিরাপত্তা, এই অধ্যায় আজকে শুরু করছি। ঠিক আছে, তাহলে দেখো, আজকে ক্লাসে আলোচনা করব নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি সম্পর্কে, যে নিরাপত্তা বলতে কী বোঝায়। তারপর এই নিরাপত্তার দুটি বিভাগ আছে, একটা প্রথাগত নিরাপত্তা, একটা অপ্রথাগত নিরাপত্তা। দেখো, প্রথমে তোমাদের জানতে হবে যে নিরাপত্তা অর্থাৎ সিকিউরিটি বলতে কী বোঝায়। আমি এখানের মধ্যে লিখে দিয়েছি, তোমরা শুধু কনসেপ্টটা বুঝে রাখো, তাহলে পরীক্ষায় যে কোনোভাবে কোশ্চেন আসলে তোমরা পারবে। আর বলে রাখি যে এই তোমাদের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু টোটাল 60টি এমসিকিউ আসবে। ঠিক আছে, প্রথম দুটি অধ্যায় থেকে 8টি করে এমসিকিউ আসবে, আর এই তৃতীয় অধ্যায় থেকে 60টি এমসিকিউ আসবে। তাহলে প্রথমে দেখো যে নিরাপত্তা বলতে কী বোঝায়। যে নিরাপত্তা বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে কোনো ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান বা রাষ্ট্র যে কোনো ধরনের বিপদ বা হুমকি থেকে মুক্ত থাকে। তাহলে নিরাপত্তা বলতে কি, যে সে ব্যক্তিও হতে পারে, কোনো গোষ্ঠীও হতে পারে, কোনো প্রতিষ্ঠানও হতে পারে, বা কোনো রাষ্ট্রও হতে পারে। তাহলে এই যে সমস্ত বললাম, তারা যে কোনো ধরনের বিপদ বা হুমকি থেকে যখন মুক্ত থাকবে, সেটাই হচ্ছে সেই অবস্থাটাকেই বোঝানো হয় হচ্ছে নিরাপত্তা বলে। বোঝা গেল? তাহলে দেখো, নিরাপত্তার সংজ্ঞা দেখবো এবার, যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তারা কীভাবে এই নিরাপত্তাকে সংজ্ঞায়িত করেছেন। এভাবে কোশ্চেন আসতে পারে যে সংজ্ঞা তুলে দিল, যে বলল এই সংজ্ঞাটা কে দিয়েছেন, বা নিরাপত্তা সম্পর্কে এই উক্তিটি কার। এখানে আমি টোটাল এর মধ্যে 4টি সংজ্ঞা লিখিয়ে দিয়েছি, তোমরা শুধু মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ব্যারি বুজান। ব্যারি বুজানের মতে নিরাপত্তা হলো স্বাধীনতার জন্য হুমকি এড়ানো এবং তা মোকাবিলার ক্ষমতা অর্জন করার প্রক্রিয়া। এবার দ্বিতীয় দেখো, যে আর্নল্ড উলফার্সের মতে, তিনি কি বলেছেন যে নিরাপত্তা কাকে বলা হয়। যে আর্নল্ড উলফার্সের মতে বস্তুনিষ্ঠ অর্থে নিরাপত্তা হলো অর্জিত মূল্যবোধের হুমকির অনুপস্থিতির পরিমাপ, আর বিষয়গত অর্থে নিরাপত্তা হলো এই ধরনের মূল্যবোধ আক্রান্ত হবে এমন ভয়ের অনুপস্থিতি। তাহলে তার সংখ্যাটা মনে রাখবে। নেক্সট হচ্ছে অলিভার রিচমন্ডের মতে, তিনি বলেছেন যে নিরাপত্তা হলো এমন একটি অবস্থা যেখানে সমস্ত মানুষ, জনপরিসর এবং ব্যক্তিগত পরিসর উভয় ক্ষেত্রেই ভয় থেকে মুক্ত বোধ করে। তাহলে এটা হচ্ছে অলিভার রিচমন্ডের মতে। মোট কথা একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার, যে সে ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, কোনো প্রতিষ্ঠান হোক বা কোনো রাষ্ট্র হোক, সে যখন যে কোনো হুমকি বা ভয় থেকে মুক্ত থাকবে, তাহলে সেই যে অবস্থাটা, সেটাই হচ্ছে নিরাপত্তা। বাস। নেক্সট, আর্থার ওয়েস্টিংয়ের মতে নিরাপত্তার অর্থ হলো এমন একটি পরিবেশ তৈরি করা, এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে মানুষ, রাষ্ট্র এবং পরিবেশ শান্তিপূর্ণ সহাবস্থানে থাকে এবং বিপদ থেকে মুক্ত থাকে। তাহলে মোট কথা কনসেপ্ট বুঝতে পারলে যে নিরাপত্তাটা কি, সকল প্রকার ভয় এবং হুমকি থেকে মুক্ত থাকার অবস্থাই হচ্ছে নিরাপত্তা। তাহলে এগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো। আর যারা পেইড ব্যাচে আছো তাদের তো কোনো লেখার প্রয়োজন নেই, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিখে নেবে। এখন দেখো নিরাপত্তার বৈশিষ্ট্য এবং নিরাপত্তার দুটি ভাগ। দেখো, ফিচার্স অফ সিকিউরিটি, এখানে 5টি বৈশিষ্ট্য আলোচনা করব। ফার্স্ট হচ্ছে নিরাপত্তা একটি বহুমাত্রিক ধারণা। দেখো, নিরাপত্তা একটি বহুমাত্রিক ধারণা কেন? অর্থাৎ নিরাপত্তাকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সামরিক বিভিন্ন দিক থেকে আলোচনা করা যায়। নিরাপত্তার সামরিক দিক অর্থাৎ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের উপর যদি কোনো দেশ আক্রমণ করে, আর আক্রমণ করার মাধ্যমে যদি সেই দেশের কোনো অঞ্চল কেড়ে নেয়, দখল করে নেয়, তাহলে কী হবে, যে এই দেশের আঞ্চলিক অখণ্ডতা বিঘ্নিত হবে। তাহলে একটা দেশের যাতে আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ইত্যাদি রক্ষা পায়, তার জন্য যে ব্যবস্থা বা কৌশল গ্রহণ করে একটা রাষ্ট্র, সেটা হচ্ছে আর কি সামরিক দিক নিরাপত্তার। অর্থনৈতিক দিক হতে পারে, সামাজিক দিক হতে পারে, সামাজিক দিক থেকে সমাজের মধ্যে ব্যক্তিরা যাতে ন্যায় পায়। ঠিক আছে, তারপরে বলতে পারো যে পরিবেশগত দিক থেকে আলোচনা করা যেতে পারে নিরাপত্তাকে, অর্থাৎ যেমন ভূমিকম্প হচ্ছে, তারপরে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তাহলে এই যে সমস্ত বিষয় পরিবেশগত, এগুলিও তো মানুষের ওপর একটা হুমকি, তাই না, মানুষের উপর একটা চ্যালেঞ্জ। তাহলে এই সমস্ত হুমকি বা চ্যালেঞ্জ থেকে মুক্ত পাওয়ার জন্য যা যা আমরা ব্যবস্থা গ্রহণ করি, সেটাই তো নিরাপত্তা।
তাহলে এই যে নিরাপত্তা, এটা একটা বহুমাত্রিক ধারণা। এখানে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত দিক থেকে, সামরিক দিক থেকে, সমস্ত দিক থেকে নিরাপত্তাকে আমরা আলোচনা করতে পারি। নেক্সট হচ্ছে যে নিরাপত্তা একটি গতিশীল ধারণা। নিরাপত্তা কিন্তু একটা গতিশীল ধারণা। এটা কিন্তু প্রশ্ন এসে যায় যে পরীক্ষায় আসতে পারে যে নিরাপত্তা একটি কেমন ধারণা বা ড্যাশ ধারণা, গতিশীল, স্থিতিশীল, আর অন্য অপশন থাকলো। তাহলে মনে রাখবে গতিশীল ধারণা। কেন গতিশীল ধারণা? কারণ আগে যখন নিরাপত্তা সম্পর্কে আলোচনা করা হতো তখন শুধুমাত্র রাষ্ট্রের আর কি সামরিক দিকটা আলোচনা করা হতো, যে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা। এখন একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা মানে একটা দেশ আর কি বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, সেটাই হচ্ছে একটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা। অর্থাৎ একটা দেশ অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক থেকে যে মুক্ত, স্বাধীনভাবে সেই দেশ চলছে, স্বাধীনভাবে সেই দেশ নীতি প্রণয়ন করতে পারছে, সেটাই হচ্ছে সেই দেশের সার্বভৌম ক্ষমতা। তাহলে একটা দেশ, সেই দেশের সার্বভৌমত্ব যাতে রক্ষিত থাকে, কোনোটা দেশ যাতে একটা দেশের উপরে আক্রমণ করে সেই দেশের অঞ্চল কিছু দখল করে না নেয়, তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করবে, তাহলে সেটা হচ্ছে সামরিক দিক বোঝায়। কিন্তু এখন বর্তমানে সাইবার হানা, সন্ত্রাসবাদ, এমন অনেক ধারণা এসে গেছে যেগুলি কিন্তু নিরাপত্তার মধ্যে পড়ে, তাই না? যে এখন বর্তমানে অনেক সময় ফোনে মেসেজ আছে যে তুমি এত টাকা পেয়েছো, একটা লিঙ্কে ক্লিক করতে বলে, সেখানে যদি ক্লিক করো তার মানে তুমি ফাঁদে পড়ে গেলে, তোমার ব্যাংকের সব টাকা উধাও হয়ে যাবে, তাই না? মাঝে মাঝে তোমাকে কল করে কেউ বলবে যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট, ঠিক আছে, আর কি ব্লক হয়ে গেছে, আমি একটা ওটিপি দিচ্ছি, সেটা আমাকে বলো। তাহলে সেই ওটিপি দিলেই কিন্তু সর্বনাশ। কোনো দিন কেউ যদি ফোন করে বলে যে ওটিপি দাও, ওটিপি কিন্তু কোনো মতেই দেবে না, ঠিক আছে? তাহলে কিন্তু সব কিছু যে ফোন করেছে তার কাছে চলে যাবে, সব ডিটেলস, ঠিক আছে? আর তোমার ব্যাংকের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। তাহলে এই যে সাইবার হানা একটা দেশ অন্য দেশের উপরে করে, ঠিক আছে, তাহলে এই যে সমস্ত বিষয়, নতুন নতুন বিষয় নিরাপত্তার মধ্যে চলে আসছে, তার মানে কি যত দিন যাচ্ছে তত নিরাপত্তার যে ধারণা, তার মধ্যে নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে, নতুন নতুন বিষয় এসে পড়ছে, তার জন্য এটা একটা গতিশীল ধারণা। নেক্সট হচ্ছে নিরাপত্তা একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়। তাহলে নিরাপত্তার ধারণা এটা জাতীয় অর্থাৎ একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, একটা দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, এটা হচ্ছে জাতীয়, ন্যাশনালের মধ্যে পড়ে। আর ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক বিষয়, অর্থাৎ তারপরে সন্ত্রাসবাদ, সাইবার হানা, এগুলি হচ্ছে আন্তর্জাতিক বিষয়। সন্ত্রাসবাদ কি একটা দেশের মধ্যেই দেখা যায়? না, এটা সারা বিশ্বের জন্য একটা সমস্যা, তাই না? তারপরে সাইবার হানা, তাহলে এই যে সমস্ত বিষয় সেগুলি আন্তর্জাতিক বিষয়। তাহলে এগুলিকে মোকাবিলা করার জন্য সমস্ত দেশকে একত্রিত হয়ে কাজ করতে হবে, না হলে কিন্তু এই সব যে নিরাপত্তা যে বিষয়গুলি আছে এগুলিকে মোকাবিলা করা সম্ভব হবে না। নেক্সট হচ্ছে নিরাপত্তা মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষা করে, তাই তো? যে নিরাপত্তা যেখানে থাকবে সেখানে মানুষের স্বাধীনতা এবং অধিকার রক্ষিত হবে, আর যেখানেই নিরাপত্তা নেই তার মানে সেখানে মানুষের অধিকার এবং স্বাধীনতা কিন্তু থাকবে না। নেক্সট হচ্ছে নিরাপত্তার ধারণা ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। নিরাপত্তার যে ধারণা সেটা ঝুঁকি ব্যবস্থাপনা, মানে যে একটা বলতে পারো যে ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র বলো, তার সামনে কি কি হুমকি আসতে পারে, তার সামনে কি কি চ্যালেঞ্জ আসতে পারে, অর্থাৎ কি কি ঝুঁকি আসতে পারে তা শনাক্ত করা, এবং সেই ঝুঁকি বা চ্যালেঞ্জগুলি শনাক্ত করার পরে সেই হুমকিকে মোকাবিলা করার জন্য যা যা আমরা কৌশল ব্যবহার করব, তাহলে সেগুলি কিন্তু নিরাপত্তার মধ্যেই পড়ে, তাই তো? তাহলে এই নিরাপত্তার ধারণা ঝুঁকি ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু জড়িত। এবার যে নিরাপত্তা বোঝা গেল, এক কথায় মনে রাখবে যে নিরাপত্তা বলতে বোঝায় ব্যক্তি গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্র যে কোনো ধরনের হুমকি বা বিপদ থেকে মুক্ত থাকাকে বোঝায়, তাই তো? তাহলে কেমন হুমকি হতে পারে? যে একটা রাষ্ট্র অন্য দেশে আক্রমণ করে দিল, যাতে এই দেশ সেই দেশের আক্রমণটাকে আটকাতে পারে, যাতে তার সামরিক শক্তি এতটা থাকে যে সেই দেশ আক্রমণ করলে সেটা আটকাতে পারে, যাতে এমন না হয় যে আক্রমণ করে ভূখণ্ড ছিনিয়ে নিয়ে গেল, এমন যাতে না হয়। তাহলে এটা হচ্ছে নিরাপত্তার সামরিক দিক, তাই তো? পরে খাদ্য সংকট হতে পারে, সন্ত্রাসবাদ হতে পারে, দারিদ্রতা হতে পারে, মহামারী হতে পারে, এই সমস্ত কিছু নিরাপত্তার মধ্যে পড়ে, মনে রাখবে। তাহলে এবার দেখো নিরাপত্তা কয় প্রকার, পরীক্ষায় যদি আসে মনে রাখবে নিরাপত্তা কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে প্রথাগত নিরাপত্তা, ট্রেডিশনাল সিকিউরিটি, আর একটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা অর্থাৎ নন ট্রেডিশনাল সিকিউরিটি। প্রথাগত নিরাপত্তাটা কি? যে প্রথাগত নিরাপত্তা বলতে
মনে রাখবে শুধু যে প্রথাগত নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, এটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। ঠিক আছে, প্রথাগত নিরাপত্তা হয় রাষ্ট্রকেন্দ্রিক, আর অপ্রথাগত নিরাপত্তা এটা হয় ব্যক্তিকেন্দ্রিক। এই দুটো শব্দ একটু মনে রাখবে, তাহলে কিন্তু দুটির মধ্যে ডিফারেন্স বুঝতে পারবে। এরপরে আলোচনা করব ক্লাসে, তাও একটু বলে দিচ্ছি যে প্রথাগত নিরাপত্তা বলতে বোঝায় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের সামরিক, তারপরে বলতে পারো যে সার্বভৌমত্ব রক্ষা, সেই দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, এর জন্য যে যে কৌশল আর কি গ্রহণ করে একটা রাষ্ট্র, সেটাই হচ্ছে প্রথাগত নিরাপত্তা। আর অপ্রথাগত নিরাপত্তা হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত ব্যাপারে সমস্ত যে হুমকি আছে তা এড়ানো। ঠিক আছে, এর মধ্যে মানব নিরাপত্তা এসে পড়ে, সন্ত্রাসবাদ এসে পড়ে, অভিবাসন এসে পড়ে, দারিদ্রতা এসে পড়ে, মহামারী এসে পড়ে, পরিবেশগত নিরাপত্তা এসে পড়ে। তাহলে এগুলি আমরা এক এক করে পরের ক্লাসে আলোচনা করব। তার আগে আমরা এই প্রথাগত নিরাপত্তা সম্পর্কেও আলোচনা করব। আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা আরেকটু বলে দিচ্ছি যে এই অভ্যন্তরীণ নিরাপত্তা আর বাহ্যিক নিরাপত্তার সম্পর্কে, যে আবার এই প্রথাগত নিরাপত্তাকে দুটি দিক আছে। প্রথাগত নিরাপত্তার দুটি দিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা বাহ্যিক। অভ্যন্তরীণ মানে একটা রাষ্ট্রের ভিতরে, অভ্যন্তরে আইন শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা বজায় রাখা, ঠিক আছে, যাতে রাজনৈতিক অস্থিরতা না দেখা যায়, তার জন্য যে আমরা কৌশল ব্যবহার করি সেটা হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার মধ্যে পড়ে। আর বাহ্যিক দিক কোনটা, যে একটা দেশ, সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সেই দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, এগুলি পড়ে যায় বাহ্যিক নিরাপত্তার মধ্যে। তাহলে বুঝতে পারলে? তাহলে নেক্সট দিন আমরা এই প্রথাগত নিরাপত্তা আর অপ্রথাগত নিরাপত্তা সম্পর্কে আলোচনা করব, কাকে বলা হয়, তারপরে এই দুটির মধ্যে পার্থক্য, ঠিক আছে। আর তারপরে থেকে আমরা এই যে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, এগুলি এক এক করে বিস্তারিত আলোচনা করব ক্লাসে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আর একটা কথা বলে রাখি যে তোমরা যারা এখনও আমার পেইড ব্যাচ বা বলতে পারো পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু যুক্ত হতে পারো। সেখানে কিন্তু আমি ক্লাসের সমস্ত নোট প্রোভাইড করছি পিডিএফ আকারে। আর তোমরা যদি এখন যুক্ত হও তাহলে কিন্তু আগের নোটও পেয়ে যাবে। এমন না যে এখন যুক্ত হলে পুরনো প্রথম অধ্যায় থেকে যা যা ক্লাস করানো হয়েছে তার নোট পাবে না, এমন না, আগেরগুলিও পেয়ে যাবে। আর তাছাড়া কিন্তু আমি প্রত্যেক অধ্যায়ের পরে পরে ক্লাস টেস্ট নিচ্ছি। আর যখন সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে পড়ানো, তখন কিন্তু আমি ওএমআরে মক টেস্টও নেব, যারা যারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে। তাহলে একদম কমপ্লিট প্রিপারেশন আর গাইডেন্স তো পাচ্ছই। সপ্তাহে একদিন কিন্তু গুগল মিটে আমাকে তোমরা সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো যদি ক্লাসে ডাউট থাকে, ঠিক আছে। সেখানে আলোচনা হয়। একদম কম ফিস রেখেছি 249 সম্পূর্ণ থার্ড সেমিস্টারের জন্য। পরে একবার পেমেন্ট করবে, অনলি ওয়ান টাইম পেমেন্ট, আর পরে কিন্তু আর পেমেন্ট করতে হবে না। একবার যুক্ত হবে থার্ড সেমিস্টারে, তোমরা আর কিছু করতে হবে না, ঠিক আছে। তাহলে তোমরা যদি যুক্ত হতে চাও তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, স্ক্রিনে দেখো, এই নম্বরে আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে। 9883143673 এই নম্বরে মেসেজ করো, আমি বাকি ডিটেলস দিয়ে দেবো যে কীভাবে তোমরা যুক্ত হবে। আর অনেকে বলছো আমাকে যে আমার অনলাইন পেমেন্ট সিস্টেম নেই মোবাইলে, তাহলে আমি কী করবো? তাহলে তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের পরিবারের যে কোনো কারো যদি ফোনপে, গুগল পে, যে কোনো পেটিএম থাকুক, সেটা দিয়ে করলেও হবে। তার স্ক্রিনশটটা আমাকে পাঠাবে, অথবা যদি তাও না থাকে তাহলে পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললেও হয়ে যাবে। সেই দোকানের যে দাদা থাকবে তাকে বললেও হয়ে যাবে, স্ক্যান করে পেমেন্ট করে দেবে, তার স্ক্রিনশটটা আমাকে পাঠালেও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।